লেজনার, যার নাম শুনলেই শরীরে একটা যেন জোশ চলে আসে সবার। যদিও তিনি হিল, কিন্তু তারপরেও তার ম্যাচের চাহিদা যে কোনো বেবি ফেসের চেয়েও অনেক বেশি। একই সঙ্গে তার ম্যাচ থাকা ইভেন্টগুলো হলো মানি মেকিং ইভেন্ট, যেখানে সবথেকে বেশি আয় করে কোম্পানি। আর ব্রক ডাব্লিউডাব্লিউইতে কাজ করার জন্য সবচেয়ে বেশি আয় করে থাকেন। একই সঙ্গে তার এতটাই কদর যে তিনি যেই পরিমাণ টাকায় চান না কেন তাতে রাজি হয়ে যান ভিন্স ম্যাকম্যান। তবে ব্রকের সবসময় কি এমন দিন ছিল? উত্তর হলো না। ব্রক এমন দিনের মুখোমুখি হয়েছিলেন যে দিনগুলোর ঘটনা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। আর সে পরিস্থিতির মুখে কিন্তু ডাব্লিউডাব্লিউই এর জন্যই পড়েছিলেন ব্রক লেজনার। যাই হোক, একই সঙ্গে তিনি কেন টাকা নেওয়ার ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে কোনো আপোষ করেন না, তার সে ঘটনা শুনলে সেটাও বুঝতে পারবেন। ব্রক লেজনার যখন 2004 সালে ডাব্লিউডাব্লিউই থেকে চলে যান, তখন তিনি মূলত এনএফএলে নিজের ক্যারিয়ার গড়ার জন্য গিয়েছিলেন। আর রেসলিংয়ে কিন্তু ব্রকের চাহিদা প্রথম থেকেই। তিনি কোম্পানি ছেড়ে যাওয়ার পরে সেখানে একটা দুর্ঘটনা ঘটে তার সঙ্গে, যে কারণে তিনি এনএফএলে খেলার যোগ্যতা হারিয়ে ফেলেন। মানে তার যে সমস্যা হয় সেটার কারণে এনএফএলে অযোগ্য ঘোষণা করা হয় তাকে। এ সময় ব্রকের জীবনে চরম একটা ঝড় বয়ে যায়, আর একই সঙ্গে অর্থকষ্টে পড়েন তিনি। তিনি যখন সুস্থ হলেন তখন তিনি রেসলিংয়ে আবার ক্যারিয়ার শুরু করার জন্য সিদ্ধান্ত নেন। এ সময় তিনি ডাব্লিউডাব্লিউইকে তার ফেরার বিষয়ে জানালে ভিন্স ম্যাকম্যান তাকে স্পষ্ট বলেছিলেন তাকে কোম্পানিতে নেওয়ার জন্য কোনো ইচ্ছা নেই তার। ফলে তিনি আবার বিপদে পড়ে যান। এ সময় প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভোগেন তিনি। আর তিনি নেশাও করতেন অনেক। বলা যায় মদের দোকানে অনেক সময় কাটিয়ে দিয়েছেন। তারই অবস্থান দেখেও তাকে নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখায়নি ডাব্লিউডাব্লিউই। তবে তার বন্ধুরা তার এই অবস্থার জন্য ব্যথিত হচ্ছিল, কেননা তিনি রিংয়ের মধ্যে যতটা খারাপ মানুষই হন না কেন, বাস্তব জীবনে অনেক ভালো মানুষ হলেন ব্রক লেজনার। তিনি কখনোই অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন না। ফলে তার এই অবস্থা দেখে সবাই কষ্ট পেয়েছিল। রেসলারদের মধ্যে অনেকেই ভিন্স ম্যাকম্যানকে বলেছিলেন তাকে নেওয়ার জন্য, বিশেষ করে কার্ট অ্যাঙ্গেল, দ্য রক এবং দ্য আন্ডারটেকার তাকে নেওয়ার জন্য ভিন্স ম্যাকম্যানকে অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি ভিন্স ম্যাকম্যান। যাই হোক, এ সময় ব্রকের পাশে দাঁড়ায় জাপানের প্রমোশন এনজেপিডব্লিউ, আর সেখানে নামমাত্র অর্থের বিনিময়ে যুক্ত হয়েছিলেন তিনি। যদিও কিছুদিন পরেই তার বেতন বাড়িয়ে দিয়েছিল তারা। যাই হোক, ক্যারিয়ারের শুরু থেকেই কিন্তু এনজেপিডব্লিউ এর প্রতি আগ্রহ ছিল ব্রকের, কিন্তু ব্রককে দলে ভেরানোর মতো অর্থ তখন ছিল না তাদের। আর প্রতিপক্ষ যেহেতু ডাব্লিউডাব্লিউই, তাই ব্রককে নেওয়া এক প্রকার অসাধ্যই ছিল তাদের কাছে। যাই হোক, তিনি সেখানে যাওয়ার পরে ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসেন। আর যে সমস্যার কারণে তিনি এনএফএলে যেতে পারেননি সেটাও সেরে ওঠে তার। কিন্তু তিনি এনএফএলের দিকে আর নজর দেননি। তিনি রেসলিংকেই প্রাধান্য দেন। আর ছোটকালের আরেক স্বপ্ন, মানে ফাইটার হয়ে কাজ করার জন্য চেষ্টা করেন তিনি। যখন এনজেপিডব্লিউ এর সঙ্গে চুক্তি করবেন ব্রক লেজনার, তখন সেখানে তার ক্যারিয়ার শেষ করে দেওয়ার একটা চেষ্টা করেছে ডাব্লিউডাব্লিউই। আর এনজেপিডব্লিউতে না যেতে দেওয়ার জন্য সবকিছুই করেছে তারা। মানে তারা ব্রকের বিরুদ্ধে কেস করেছিল, যেখানে অভিযোগ ছিল ব্রক লেজনার পুরোপুরি তাদের সাথে মিটমাট না হয়ে সেখানে পারফর্ম করছেন। অথচ ব্রক লেজনার আগে থেকেই বলেছিলেন তিনি কোম্পানি ছাড়ছেন, আর এই বিষয়ে কোম্পানির সঙ্গে তার সবকিছুই শেষ হয়েছে। যাই হোক, তার নামে যখন ডাব্লিউডাব্লিউই কেস করে, তখন সেখানে তিনি ডাব্লিউডাব্লিউই এর প্রতি ক্ষিপ্ত ছিলেন, কেননা সবকিছু শেষ করে তিনি চলে গেছেন। এছাড়া তিনি সেখানে যাওয়ার জন্য বললেও সেখানে তারা না করে দিয়েছে। কিন্তু যখন তিনি এনজেপিডব্লিউতে যাবেন, তখন কেন এমন সমস্যা করছে ডাব্লিউডাব্লিউই? আর তাকে নেওয়ার জন্য কোনো অফারও করেনি তারা। এই কেস করার পরে সেখানে ব্রক জিতে যান, আর তিনি এনজেপিডব্লিউতে পারফর্ম করার সুযোগ লাভ করেন। একই সঙ্গে দেখা যায় সেই কেসটা মূল্যহীন ছিল। মূলত তাকে এনজেপিডব্লিউতে যেতে না দেওয়াই ছিল ডাব্লিউডাব্লিউই এর মূল লক্ষ্য। এটাতেই শুধু শেষ নয়, ব্রক একসময় এনজেপিডব্লিউতে চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার সুযোগ লাভ করেন। আর এই ম্যাচটা আটকানোর জন্য তার বিরুদ্ধে আবারও কেস করে ডাব্লিউডাব্লিউই, যে কারণে প্রায় সবাই ডাব্লিউডাব্লিউই এর কড়া সমালোচনা করেছে। কিন্তু তাতে কি, ম্যাচটা আটকাতে হবে ডাব্লিউডাব্লিউই এর। কিন্তু না, দেখা যায় এবারও আগের মতো কেস জিতে গেছে ব্রক। আর এই কেসটা এনজেপিডব্লিউ নিজেদের পক্ষ থেকেই লড়েছিল। কারণ হলো ম্যাচটা আয়োজন করা খুবই দরকার ছিল, আর এই ম্যাচটা তাদের জন্য মানি মেকিং ছিল। এভাবেই মূলত প্রথম দিকে ব্রক লেজনারের ক্যারিয়ার দুইবার আটকে দেওয়ার চেষ্টা করেছেন ভিন্স, আর দুইবারই ব্যর্থ হয়েছেন তিনি। কেননা ব্রক লেজনার এমন একজন পারফর্মার, যিনি পারফর্মের মাধ্যমেই পরিচিত। তিনি কোনো কোম্পানি কিংবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে সবার কাছে পরিচিতি পাননি। তিনি পরিচিতি পেয়েছেন তার যোগ্যতার জন্য। যাই হোক, ভিন্স ম্যাকম্যান দুটোতেই চরমভাবে ব্যর্থ হন।
আর ব্রক লেসনার জাপানে থাকাকালীন সময়ে ইউএফসি এর সঙ্গে যুক্ত হন। এই সময়ের মধ্যে জাপানে তার জনপ্রিয়তা দেখে তাকে কোম্পানিতে নেওয়ার প্রস্তাব করেন ভিন্স ম্যাকম্যান, কিন্তু তিনি আসেননি। তিনি ইউএফসিতে তার ক্যারিয়ার ভালোভাবে শুরু করেন। একসময় দেখা যায় ইউএফসিতে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন এই তারকা, আর রেকর্ড পরিমাণে কিন্তু অর্থ আয় করেছিলেন সেখান থেকে। সেখানে তাকে এক ম্যাচের জন্য পরিশোধ করা হয়েছিল $2.5 মিলিয়ন মার্কিন ডলার, যেটা ইউএফসি এর ইতিহাসে সবচেয়ে বেশি ছিল। এরপরে অবশ্য এই রেকর্ড ভেঙে যায়। এ সময়ের মধ্যে আবার তাকে নিয়ে আসার চরম চেষ্টা চালিয়ে যেতে থাকেন ভিন্স ম্যাকম্যান। ভিন্স ম্যাকম্যান যখন এমন চেষ্টা করছেন তখন 2012 সালে তিনি ভিন্স ম্যাকম্যানকে শর্ত দেন তিনি ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত হবেন, কিন্তু ইউএফসিতে খেলার ক্ষেত্রে তাকে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। এছাড়া ইউএফসি এর ম্যাচের দিনে ডাব্লিউডাব্লিউই এর কোনো ম্যাচ থাকা চলবে না। একই সঙ্গে তিনি অনেক টাকা দাবি করেন, আর ভিন্স ম্যাকম্যান তাতে রাজি হন আর তাকে কোম্পানিতে নিয়ে আসেন। এরপরে ইতিহাস শুরু জন সিনাকে কেন্দ্র করে, আর পরবর্তী যা কিছু ঘটেছে তা আমাদের প্রায় সবারই জানা। মূলত তিনি সেই সময় তার পাশে না দাঁড়ানোর কারণেই তিনি এখন ডাব্লিউডাব্লিউইকে কোনো প্রকার ছাড় দেন না। তিনি সবার থেকে বেশি টাকা নেন, তিনি সবার থেকে বেশি সুবিধা নেন, তুলনামূলক কম ম্যাচ খেলেন, বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন থাকেন, আর বড় কথা কোনো অবস্থাতেই তার টাকা থেকে কিছুই কমানো যায় না। এমনকি করোনার সময় সবার বেতন থেকে কিছু কমালেও তার চুক্তি শেষ হওয়া পর্যন্ত তার পাওনা থেকে 1 পয়সাও কমাতে পারেনি কোম্পানি। এমনকি কোম্পানির সঙ্গে চুক্তি শেষের দিকে নিজের দাম বাড়াতে চুক্তি নবায়ন করেননি। তিনি যাওয়ার পরে তাকে নেওয়ার জন্য ম্যাকম্যান অনেক বেশি আগ্রহী ছিলেন, আর তাকে এনেছেনও। ভিন্স ম্যাকম্যান ব্রক লেসনারের সঙ্গে যেমন আচরণ করেছিলেন ঠিক তেমনিভাবে ব্রক লেসনার সেটার প্রতিশোধ নিয়েছেন, আর এখনও নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বলা যায় ব্রক লেসনারের শর্তের ওপরেই তার চুক্তি বাস্তবায়িত হয়। তার চুক্তি বাস্তবায়নে ডাব্লিউডাব্লিউই এর শর্ত খুব কম পরিমাণে বাস্তবায়িত হয়। যাই হোক, বিজনেস সবসময় বিজনেস, আর দুই পক্ষই যখন সুযোগ পেয়েছে তখন একে অপরের ওপর ব্যবসা করেছে। তবে হ্যাঁ, ব্রক লেসনারের সেই অবস্থান থেকে ফিরে আসা আসলে ম্যাজিক্যাল ছিল, কেননা তিনি সব দিক থেকে ভেঙে পড়েছিলেন। তারপরেও তিনি যে আজকের অবস্থানে, এটাকে আপনার মিরাক্কেল না বলে উপায় নেই। এদিকে আমরা জানি ডাব্লিউডাব্লিউই থেকে কিছু শব্দ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে শব্দগুলো কিন্তু একদিনে নিষিদ্ধ করা হয়নি, বরং শব্দগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ করা হয়েছে। এই শব্দগুলো হলো ব্লাড, চক, বেল্ট, স্টার, ডিভা, হেডশট, ট্রাউমা, কেফাবে, মফস, হাউস শো, ডিকিউ, দ্য অ্যান্টি ডিভা, স্পাইনাল ইনজুরি, স্পাইনাল ইনজুরিস, ভিকটিমস, ভায়োলেন্স, ভায়োলেন্ট, রেসলিং, রেসলার্স, ডাব্লিউডাব্লিউএফ, ওয়াইফ বিটার, কার্ব স্টম্প, ফ্রেসেস, পুশ, বিং ওভার, বেবি ফেস, হিল, জব, জবার, কার্ড, স্ট্রাগল, কিল অ্যান্ড মার্ডার। যদিও সবাই এটাকে সাপোর্ট করে না, কিন্তু নিয়ম সবাইকে মানতে হবে। ধন্যবাদ।